আসসালামু আলাইকুম। শিক্ষকদের প্রারম্ভিক প্রশিক্ষণ ইন্ডাকশন ট্রেনিং পার্ট 7। আজকের প্রশিক্ষণের শিরোনাম হচ্ছে আদর্শ পাঠদান কৌশল। আজকে আমরা শিখব একজন শিক্ষক ক্লাসে কিভাবে আদর্শ পাঠদান করাবেন, আদর্শ পাঠদান করাতে গিয়ে কি কি পদক্ষেপ নিতে হবে, কোন কোন ধাপগুলো অনুসরণ করতে হবে, আমরা এখন সেটা দেখবো ইনশাআল্লাহ। পাঠের শুরুতে আবেগ সৃষ্টি। এই আবেগ সৃষ্টি, দ্যাট মিনস এঙ্গেজমেন্ট এন্ড মোটিভেশন। শিক্ষক পাঠের শুরুতে শিশুদের মধ্যে ইতিবাচক আবেগ সৃষ্টি করবেন, কৌতূহলী করবেন, শেখার আগ্রহ সৃষ্টি করাবেন। কারণ আবেগ সৃষ্টি ছাড়া কোনোভাবেই টেকসই শিখন সম্ভব না। প্রথমে আবেগটা সৃষ্টি করাতে হবে এবং এই আবেগ সৃষ্টি করাতে গিয়ে কিছু কৌশল অবলম্বন করতে হবে। সেই কৌশলগুলোর কথা যদি আমরা বলি তাহলে প্রথমেই আসতেছে যে আপনি ক্লাসে গিয়ে প্রথমে ইসলামী সঙ্গীত একটু গাইতে পারেন, একটু নাশিদ গাইতে পারেন, বা আপনি একদিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে ক্লাসটা শুরু করতে পারেন, বা কাসাসুল কোরআন, এই যে ছোট গল্পের মধ্যে আপনি যে কোনো ছোট গল্প দিতে পারেন, কাসাসুল কোরআন দিতে পারেন, বাস্তব উদাহরণ দিতে পারেন, নৈতিক ঘটনা বলতে পারেন, তারপর ধাঁধা ধরতে পারেন, মানসাঙ্ক ধরতে পারেন, যেগুলো প্রশ্ন ছুড়ে দিতে পারেন, তারপর কুশল বিনিময় করতে পারেন, আন্তরিক আলাপ করতে পারেন। তো এই জায়গাগুলোর দিক থেকে একজন শিক্ষক প্রথমে ক্লাসে গিয়েই যে প্রথমে যে তোমাদের কি পড়া আছে, এই হাতের লেখা নিয়ে আসো, এই কি কি পড়া হয়েছে, কার কার পড়া হয়নি হাত তোলো, যার যার পড়া হয়েছে হাত তোলো, এই টাইপের কথা না বলে একজন আদর্শ শিক্ষক যদি আদর্শভাবে পাঠদান করাতে চান, আদর্শ পাঠদানের জন্য তাকে অবশ্যই প্রথমে গিয়ে ক্লাসের মধ্যে আবেগ সৃষ্টি করাতে হবে। শিক্ষার্থীদের যে কুশল বিনিময় করতে হবে, এটাও আবেগ সৃষ্টি। তারপর শিক্ষার্থীদেরকে একটু গল্প শোনাতে হবে। ছোট শিক্ষার্থীরা গল্প শুনতে পছন্দ করে, তাদেরকে একটু গল্প শোনাতে হবে। তাদেরকে এই যে শিখে কি হবে বা এই শেখার প্রতি আগ্রহটা সৃষ্টি করতে হবে। তাই আমরা কোন শিক্ষকই যেন আবেগ সৃষ্টি না করি, আমরা ক্লাস শুরু না করি, এটা একটা বিষয়। তাহলে আচরণগত দিক দিয়ে আপনার কিছু পরিবর্তন আনতে হবে। যেমন শিক্ষক শিক্ষার্থীদের নাম ধরে ডাকবেন বা তুমি বলে সম্বোধন করবেন। তুই বা আঞ্চলিক ভাষার ব্যবহার করা যাবে না। অনেক শিক্ষকে শিক্ষার্থীকে তুই তুকারি করে, আমরা অনেক হেফজ মাদ্রাসায় দেখি, অন্যান্য মাদ্রাসাগুলোতে দেখি, তাই ইউনিভার্সিটিতে এটা আছে যে ইউনিভার্সিটির শিক্ষক, বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এটা আছে যে বড় ভাই ছোট ভাইদেরকে তুই বলে ডাকে। ইভেন ফাঁকা ডাকেন কিনা আমি জানি না, কিন্তু বড় ভাই ছোট ভাইদেরকে তুই তুকারি করে ডাকেন। তো যাই হোক, মূল যে বিষয়টা হলো যে তুই খুব আন্তরিকতার ক্ষেত্রে আমরা ব্যবহার করি, আপন ভাই বোনের ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষকের শিক্ষার্থীর সাথে যতই ক্লোজ হোক না কেন, কিন্তু তুই শব্দটা ব্যবহার করা, শিক্ষার্থীদের সাথে তুই তুকারি করে কথা বলাটা কোনোভাবেই সমীচীন না। তো আঞ্চলিক ভাষারও ব্যবহার করা যাবে না। তারপর শিক্ষার্থীর চোখে চোখ রেখে কথা বলতে হবে। তারপর হচ্ছে আপনি একদিকে তাকিয়ে বলছেন তোমরা কেমন আছো, তাহলে হবে না। শিক্ষার্থীর চোখে চোখ রেখে কথা বলতে হবে। শিক্ষার্থীর কাছে গিয়ে তার মানসিক অবস্থা জানবেন। যে তারপর শিক্ষার্থীকে ভয় দেখিয়ে নয়, ভালোবাসা ও আস্থার পরিবেশ তৈরি করবেন। এভাবেই আবেগ সৃষ্টি করাবেন ইনশাআল্লাহ। আমরা এখন যাচ্ছি 2 নম্বর পয়েন্টে, আমরা 10টা পয়েন্ট দেখবো। তারপর হচ্ছে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা ও শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি করা, দ্যাট মিনস ক্লাসরুম ম্যানেজমেন্ট আমরা যেটাকে বলি। একটি শৃঙ্খলাবদ্ধ শ্রেণীকক্ষই আদর্শ পাঠদানের ভিত্তি। একজন শিক্ষক যত ভালোই হোক, যত বড় মানেরই শিক্ষক হোক না কেন, উনি যদি ক্লাসকে ম্যানেজ করতে না পারে, ওনার ক্লাসে যদি এলোমেলো থাকে, ক্লাসে যদি বিশৃঙ্খলা থাকে, তাহলে ওই ক্লাসটাকে কোনোভাবেই একটি আদর্শ ক্লাস বলা যায় না। ওই শিক্ষক কোনোভাবেই সহজে শিখন ফল অর্জন করতে পারবেন না। এই জন্য শিখন ফল অর্জন করতে হলে, আদর্শ পাঠদান দিতে গেলে অবশ্যই শিক্ষককে যেটা ক্লাসরুম ম্যানেজমেন্ট যে বিষয়টা, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এখন আসি আমরা ক্লাসরুম ব্যবস্থাপনা করার জন্য, ক্লাসরুম ম্যানেজমেন্টের জন্য কি করতে হবে। শিক্ষার্থীরা অনুমতি ছাড়া আসন ত্যাগ করবে না। এখন দেখা গেল যে এক শিক্ষকের কথা বলতেছে, ম্যাডাম বলতে পড়ছে, ও উঠে বাইরে যাচ্ছে বা বসতেছে, এইদিকে উঠতেছে ওইদিকে উঠতেছে, তার মানে একটা অনুমতি ব্যতীত আসন ত্যাগ করা যাবে না, ইভেন নড়াচড়াও করা যাবে না। এটা এরকম একটা রুলস জারি করতে হবে। শ্রেণীকক্ষের নিয়ম শুরুতেই স্পষ্ট করা। তাহলে একজন শিক্ষক, সব শিক্ষকের নিয়ম এক হবে না, এক এক শিক্ষকের নিয়মগুলো এক এক রকম হবে। তো শ্রেণী শিক্ষক বা প্রথমেই গিয়ে শ্রেণীকক্ষের নিয়ম, যেমন আমার দিকে তাকাতে হবে, অন্য দিকে তাকানো যাবে না, সাইড টক করা যাবে না, আমি যখন বলবো আমার দিকে দেখতে হবে, যখন পড়াবো তখন বইয়ের দিকে দেখতে হবে, যখন লিখবো তখন বোর্ডের দিকে দেখতে হবে। এরকম প্রতিটা শিক্ষকের নির্দিষ্ট কিছু রুলস থাকা দরকার। আপনি ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে যে আমি ক্লাস নিব, আমার রুলস হচ্ছে এই 5টা,
আমার রুলস হচ্ছে এই তিনটা, আমার রুলস হচ্ছে দুইটা। এইভাবে আপনাকে ক্লাসের মধ্যে কিছু রুলস বাস্তবায়ন করতে হবে, কিছু রুলস তৈরি করতে হবে এবং সেটাকে বাস্তবায়ন করতে হবে। যেমন আপনি বলতে পারেন আমার ক্লাসে কোনোভাবেই সাইড টক করা যাবে না, একজন আরেকজনের সাথে কথা বলা যাবে না, যা কথা বলা আমার সাথে বলতে হবে, এটা একটা রুলস হতে পারে। তা আমি যখন লিখবো বোর্ডে দেখাতে হবে, যখন বলবো তখন কান দিয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে, আবার যখন আমি পড়তে বলবো তখন বইয়ে পড়তে হবে, এটা হচ্ছে রুলস। এরকম প্রতিটা শিক্ষককে নির্দিষ্ট যার যে রুলসটা তার ভালো লাগে, যে রুলস অ্যাপ্লাই করলে ক্লাসে ম্যানেজমেন্ট আসে, তাকে সেই রুলস দিয়ে অ্যাপ্লাই করতে হবে। তবে নিয়ম ব্যতীত কোনো কিছুই সুশৃঙ্খল হতে পারে না। এজন্য শ্রেণী কক্ষে নিয়ম শুরুতেই স্পষ্ট করতে হবে, অঙ্গভঙ্গি, ইশারা ও চোখের ভাষার ব্যবহার করতে হবে, ইতিবাচক শৃঙ্খলা বজায় রাখতে হবে, ডিসিপ্লিন যেটাকে মেইনটেইন করতে হবে, ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ নিয়মিত ব্যবহার করতে হবে, সংক্ষিপ্ত, স্পষ্ট ও ভদ্র নির্দেশনা প্রদান করতে হবে। ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের মধ্যে যেমন লিসেন কেয়ারফুলি, প্লিজ লাউডলি, রিড লাউডলি, এই টাইপের কথাগুলো যেগুলো আছে, প্লিজ কাম হিয়ার, প্লিজ সিট ডাউন, প্লিজ ওপেন ইউর বুক, প্লিজ ক্লোজ টু মি, এই যে এই টাইপের যে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ গুলো আছে এগুলো ইংলিশেও ব্যবহার করা যেতে পারে, বাংলায়ও ব্যবহার করা যেতে পারে, ইভেন আরবিতে যেহেতু মাপে আসা আমাদের আরবিতেও ব্যবহার করা যেতে পারে। তবে আপনাকে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। আমাদের লাইফলাইন একাডেমি আমরা একটা বই আছে ইংলিশ লাইফলাইন বুক, এই বইয়ে আমরা 100টি ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের লিস্ট করেছি এবং আমরা সংযুক্ত করেছি। সকল শিক্ষকরা এই লিস্টটা দেখে 100টা ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ আপনারা শিখে নেবেন এবং এটা ক্লাসে প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। এবারে আমরা আসি 3 নাম্বার বিষয়, সেটা হচ্ছে যে পূর্ব পাঠ পর্যালোচনা ও নতুন পাঠ উপস্থাপন, লিঙ্কিং প্রিয়র নলেজ। তো মূল বিষয়টা হচ্ছে যে আপনি গত ক্লাসে কি পড়িয়েছেন এটা একটু আলোচনা না করে নতুন পাঠ শুরু করা যাবে না, কোনোভাবেই যাবে না। আপনি একটা কবিতার 3 লাইন পড়িয়েছেন গতদিন, আজকে এসে ওই 3 লাইন, যে আমরা তো গতদিন 3 লাইন পড়েছি, আজকে তাহলে আমরা আর 3 লাইন পড়বো, আর 2 লাইন পড়বো। এইভাবে পূর্ব পাঠের সাথে আপনাকে অবশ্যই সমন্বয় করতে হবে। এই সমন্বয় না করে যেমন আগের পাঠ থেকে আপনি 2-3টা প্রশ্ন করতে পারেন, চার্ট, ছবি বা বাস্তব উদাহরণ ব্যবহার করতে পারেন। নতুন পাঠের সাথে শিক্ষার্থীর জীবন ও বাস্তবতার সংযোগ ঘটাতে হবে। আমি আপনার একটা শিক্ষার্থী একটা কবিতা পড়বে, কিন্তু সে কেন পড়বে, কি দায় পড়ে গেছে তাকে কবিতাটা পড়তে হবে। এই জন্য এই কবিতার তাকে জীবনের সাথে সংশ্লিষ্ট করাতে হবে, বা এই গল্পটাকে জীবনের সাথে সংশ্লিষ্ট করাতে হবে, বা এই যে পাঠটা সে শিখবে, এই শিক্ষণফল যে অর্জন করবে সে কেন পড়বে, এটা তাকে বাস্তব জীবনের সাথে প্রয়োগ দেখাইতে হবে যে এটা তুমি যদি পড়ো তাহলে তোমার এটা ক্যারিয়ারে আসবে, বা এটা তোমার ইউনিভার্সিটি এডমিশন টেস্টে আসবে, বা যখন তুমি বড় চাকরির পরীক্ষা দিবা, বড় অফিসার হওয়ার পরীক্ষা দিবা, সেই সময় এটা আসবে। তাহলে এটা তোমাকে পড়বা না তোমরা কে কে বড় অফিসার হতে চাও, সবাই ভাবতে যে আমি বড় অফিসার হতে চাই, তাহলে তোমাকে এই পড়াটা পড়তে হবে, নাহলে তোমরা বড় অফিসার হতে পারবে না। কারণ এই পড়াগুলোই ওই যখন তোমরা বড় হবে তখন আবার আসবেই এই পড়াগুলো। এইভাবে শিক্ষার্থীকে বাস্তব জীবনের সাথে এই পাঠকে সংশ্লিষ্ট করতে হবে। সহজ ভাষায় আজকের পাঠের লক্ষ্য বলা এবং শিক্ষার্থীদের জানানো আজ কি শিখবে এবং কেন শিখবে। শিক্ষার্থীকে অবশ্যই জানাতে হবে তারা কি শিখবে, কেন শিখবে। আমি আবারও জোর দিয়ে বলছি, শিক্ষার্থীকে এটা অবশ্যই একজন শিক্ষক জানাবে আজকে আমরা এই কবিতাটার এই 2 লাইন শিখবো, কেন শিখবো, এটা আমাদের বাস্তব জীবনে বা আমাদের পরবর্তী জীবনের যে কোনো কম্পিটিটিভ এক্সামে এটা আসতে পারে। এইভাবে আমাদের শিক্ষার্থীকে আমরা অবশ্যই কেন শিখবো এটা বলতে হবে এবং কি শিখবো সেটাও নির্দিষ্ট করে দিতে হবে। না হলে বারবার বাচ্চারা বলবে এই মনে হয় ম্যাডাম পড়া শেষ করবে, এই মনে হয় ক্লাস শেষ হবে, এই মনে হয় ক্লাস শেষ হবে, না জানি আরো কত পড়াবে। এই জন্য আপনি স্পষ্ট করে দিবেন যে আজকে আমরা এটা শিখবো, এটা শিখে তারপরে আমরা গল্প করব, মজা করব, অনেক কিছু করবো, রিভিশন করবো, অনেক কিছু আপনারা বলতে পারেন। কিন্তু শেষ করতে যদি সময় শেষ হয়ে যায় তাহলে গল্প পরের দিন বলবেন। তো মূল কথা হলো যে আপনি কি শিখাবেন এটা আপনাকে নির্দিষ্ট করতেই হবে। এরপর আমরা যাই যে একটি আদর্শ পাঠদানের 10টি ধাপ, তার মধ্যে আমরা 3 নাম্বারটা করলাম, এখন আমরা 4 নাম্বারে যাই। আর 4 নাম্বারে গিয়ে প্রধান কাজ শুরু হবে, সেটা হলো যে আপনি কিভাবে আদর্শ পাঠদান করাবেন। এটা যদি সংক্ষেপে বলি তাহলে আই ডু, শিক্ষক প্রথমে নিজে করবে এবং বুঝাবে, তারপরে উই ডু, সবাই করবে এবং বুঝাবে, তারপরে ইউ ডু, এদের একজন একজন করে ধরবে এবং করবে আর কি। তার মানে মোটামুটি ভাবে আমরা এটাকে 3 ধাপে শেষ করি, যেটাকে বলে যে মডেল টিচিং,
সেটা হচ্ছে আই ডু, উই ডু, ইউ ডু। আমরা একটু বিস্তারিত এখানে দেখি। সেটা হলো যে এই যে পাঠ প্রদানের ধাপ 4টি, এই শিক্ষকের মডেল পাঠ, এখানে শিক্ষক 2-3 বার স্পষ্ট, শুদ্ধ ও প্রাঞ্জল উচ্চারণে পাঠটি পড়বেন। পাঠের সময় স্বরভঙ্গি, গতি ও আবেগ বজায় রাখবেন। গুরুত্বপূর্ণ শব্দে জোর দিয়ে বলবেন। জোর, এই যে জোর দিয়ে বলবেন গুরুত্বপূর্ণ শব্দটা, শিক্ষার্থীদেরকে শুধুমাত্র শোনার নির্দেশনা দেবেন। এই সময় শিক্ষার্থীরা পড়বে না, কারণ আমরা যা শুনি সেটা আমাদের সবচেয়ে বেশি মনে থাকে। তার মানে শিক্ষক গিয়ে প্রথমেই বাচ্চাদেরকে পড়তে দেবে না, ভাই তুমি রিডিং করো আর বাকি বাচ্চারা শুনবে, এমনটা না। শিক্ষক প্রথমে গিয়ে পাঠটা পড়বেন, প্রাঞ্জল ভাষায় বলবেন, সহজ ভাষায়, বা স্বরভঙ্গি, গতিবিধি সব ঠিক রেখে শিক্ষক প্রথমে পড়বেন এবং শিক্ষার্থীকে বুঝাবেন। শিক্ষার্থীর একমাত্র কাজ থাকবে জাস্ট লিসনিং, তারা কোনো ধরনের পড়বে না। সে বই বন্ধ করে স্যার বা ম্যাডামের কথা মনোযোগ দিয়ে শুনবে। শোনার পরে যে কাজটা আসবে, যেটা 2 নাম্বার ধাপে যে কাজটা আসবে, সেটা হলো যে আমাদের যে শিক্ষার্থীদের মনোযোগী শ্রবণ। শিক্ষার্থীরা বই খুলে বা বন্ধ রেখে মনোযোগ দিয়ে শুনবে, চোখ থাকবে শিক্ষকের দিকে। শিক্ষক মাঝে মাঝে প্রশ্ন করতে পারবেন, আমি কি পড়ালাম, কোন শব্দটি জোর দিয়ে পড়েছি, কোন শব্দটি বোঝনি, বাস্তব জীবনে প্রয়োগ করতে শিখানো। তার মানে শিক্ষক এটাকে ইনপুট দেবে শিক্ষার্থীর মাঝে এবং ওদেরকে পাঠটাকে সুন্দর করে বুঝাবেন। এবং তারপরে কি এসে প্রথম ধাপটা আমরা বুঝলাম যে শিক্ষার্থীকে বুঝাইতে হবে। এবং আমরা যদি তৃতীয় ধাপে চলে যাই, তাহলে হলো যে আপনার যে বিষয়টা আসবে সেটা হলো যে কোরাস রিডিং, একসাথে পড়া, যেটা উইডু আমরা বললাম। শিক্ষক নেতৃত্ব দেবেন, শিক্ষার্থীরা একসাথে পাঠটি পড়বে। প্রথমে ধীরে ধীরে পড়বে, পরে স্বাভাবিক গতিতে পড়বে। শিক্ষক প্রয়োজনে হাতের ইশারা দিয়ে গতি নিয়ন্ত্রণ করবে। এখানে আরো জোরে গতি বাড়ানো যেতে পারে, তারপরে এটাকে স্বরের উঁচু নিচু করা যেতে পারে। যে আমি যখন হাত উপরে উঠবো তোমরা জোরে পড়বো, আবার হাত নিচু করে তোমরা আস্তে পড়বা, আরো হাত নিচু করবো, ফিসফিসানি করে বলবা। তাহলে ক্লাসের মধ্যে একটা ভেরিয়েশন চলে আসবে, শিক্ষার্থীদের আনন্দ ঘন পরিবেশে শিখবে। সবাই চায় যে একটু ভেরিয়েন্ট কিছু চায়, যে আমরা যদি সবসময়, যেমন কুরবানি ঈদে আমরা সবসময় খালি আমরা ঈদের যে গোশত সবসময় খাই, তো তখন আমার মনে হয় যে একটু ভেরিয়েন্ট, একটু ভর্তা ভাত হলে মনে হয় ভালো হয়। একইভাবে ক্লাসে যদি একই ধরনের প্রতিদিন পড়ানো হয়, তাহলে কিন্তু ক্লাসটা ভালো লাগবে না। ক্লাসে ভেরিয়েন্ট নিয়ে আসতে হবে। যে আমি একটা বাচ্চাকে বললাম যে একটা কবিতার 2 লাইন বলবে, আমি তাহলে তুমি কবিতার 2 লাইন বলো, আমি হাত দেবো, আরো জোরে জোরে বলতে হবে, আর হাত নামাবো, আস্তে আস্তে বলতে ফিসফিসানি করে বলতে হবে। তাহলে দেখা গেলো ক্লাসের মধ্যে একটা ভেরিয়েশন আসবে, আমরা আজ পাবো সেটা, একটা বিষয়টা পরে। এবং আরেকটা বিষয়, সেটা ব্যক্তিগত পার্ট, যেটা শিক্ষক নির্দিষ্ট শিক্ষার্থী নির্বাচন করবেন, সহজ থেকে জটিল অংশ পড়াতে দেবেন, ভুল হলে সাথে সাথেই থামাবেন না, পাঠ শেষে সংশোধন করাবেন। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ছোট শিক্ষার্থীর ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো অনুসরণ করব। এবং এর বাইরে 5 নম্বর যে বিষয়টা আসবে, সেটা হলো নিত্য নতুন কৌশল ও দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দিতে হবে। সব শিক্ষার্থী সমান নয়, এটি শিক্ষককে মানতেই হবে। কারণ গল্প ভিত্তিক শেখানো করতে হবে, প্রশ্ন উত্তর, খেলা, অভিনয়ের মাধ্যমে শিখাইতে হবে। দুর্বল শিক্ষার্থীর পাশে গিয়ে সহায়তা করতে হবে, ছোট সাফল্যের প্রশংসা করতে হবে। যখন একটা শিক্ষার্থী ছোট একটা বিষয় পাচ্ছে, এখানে আপনাকে বাহবা দিতে হবে, তালি দিতে হবে, তাকে আরো উৎসাহিত দেবো, বাহ তুমি তো খুব সুন্দর পেরেছো, এভাবে প্রশংসা করতে হবে। কে না প্রশংসা ভালো লাগে, কার না প্রশংসা ভালো লাগে। এই জন্য আমরা শিক্ষার্থীদেরকে উৎসাহ প্রদান করব ছোট ছোট সাফল্যের প্রশংসা করে। তারপর হচ্ছে প্রেরণা, হচ্ছে শিক্ষার্থীর মাধ্যমে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখানো। শিক্ষার মাধ্যমে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখাতে হবে, নৈতিকতা ও চরিত্র গঠনে উদ্বুদ্ধ করতে হবে। তো একজন শিক্ষক শুধু খালি পড়াবেন এমন বিষয়টা এমন না, তাকে উন্নত জীবন দর্শন করাতে হবে। শিক্ষার্থীদের উন্নত জীবনের লক্ষ্য নির্ধারণ করে দিতে হবে। কারণ আপনি আজকে শিক্ষক, আপনি হয়তো একটা শিক্ষার্থীকে আপনি উদ্বুদ্ধ করলেন যে সে বড় হয়ে প্রশাসনিক অফিসার হবে, বা বড় হয়ে আর্মি অফিসার হবে, বা বড় হয়ে একজন দিনের দায়ী হবে। তো আপনার এই যে তাকে উন্নত জীবন দর্শনে যে উদ্বুদ্ধ করলেন, সে বড় হয়ে মিশরের আল আজহার পড়বে বা মদিনা ইউনিভার্সিটি পড়বে, এই যে আপনাকে উদ্বুদ্ধ করলেন, আল্লাহ আপনাকে উত্তম জায়গা দান করবেন। একজন শিক্ষক শুধু পাঠদান করাবেন না, শিক্ষার্থীকে নৈতিক শিক্ষা প্রদান করাবেন এবং পড়াশোনার ফাঁকে ফাঁকে নৈতিক শিক্ষা প্রদান করাবেন এবং ভবিষ্যতের জন্য উন্নত জীবন দর্শন করাবেন। এটা একজন শিক্ষকের অন্যতম দায়িত্ব, কর্তব্য। তারপর আপনি যুগল ও দলীয় কাজ দেবেন। আসলে একজন শিক্ষক যদি 1 ঘন্টার ক্লাসে
সিপি ক্যাডেট মাদ্রাসার ক্লাসগুলো 1 ঘন্টার, একটা আদর্শ পাঠ বানাতে হলে 40 মিনিটে হয় না। 1 ঘন্টার ক্লাসে আপনাকে সবসময় আপনি বকবক করতে পারবেন না, এজন্য আপনাকে যুগল কাজ দিতে হবে, দলীয় কাজ দিতে হবে। তো এখন এই যে মূল বিষয়টা যেটা, সেটা হলো যে একজন শিক্ষক যে ক্লাসে খালি খুব বকবক করলো, খুব জোরে বললো, এক ওনার সাউন্ডে পুরো বিল্ডিং পেরে উঠলো, উনি যে খুব ভালো মানে পড়িয়েছে বা সুফল অর্জন হয়েছে, বিষয়টা এই না। আপনি ক্লাসে গিয়েছেন শুধু একটাই উদ্দেশ্য, বাচ্চাকে শিখানো। আপনার জোরে জোরে বলে, আপনার মাথা ব্যথা করে, আপনার রাগ হয়ে কিচিরমিচির করে আপনি রাগ দেখিয়ে কোনো এখানে লাভ নাই। বা আপনি খুব লাউডলি বললেন, খুব বারবার বললেন, জীবন ছেড়ে দিলেন, তাতে কিচ্ছু যায় আসে না। আপনার শিখন ফল অর্জন হয়েছে কিনা, এটাই হচ্ছে মূল বিষয়। আপনাকে কৌশলী হতে হবে। আপনি শিক্ষার্থীকে কাজ দেন যে তোমরা দুজন, তুমি এই বন্ধু, তুমি এই বন্ধুকে এই জিনিসটা পড়ে শোনাতো, এ আবার একে পড়ে শোনাতো। এইভাবে যখন আপনি যুগল কাজ দেবেন, তখন আপনার শরীরটা একটু রিল্যাক্স হবে, আপনি কাজ করার স্পৃহা পাবেন। নাহলে একটা ক্লাস নিয়ে আপনি ক্লান্ত হয়ে যাবেন, পরের ক্লাসের ফিডব্যাক একবারেই জিরো। যেহেতু আপনাকে দিনে 3 থেকে 4টা বা 5টা ক্লাস নিতে হয়, এই জন্য আপনাকে একটা ব্যালেন্স করতে হবে। তাহলে আপনি আপনার পাঠ পড়ানো শেষ, তাহলে আপনি সবল একটা শিক্ষার্থীকে প্রথমে ডাকেন যে তুমি আসো, যে 2 লাইন আমরা পড়লাম তুমি সেটা পড়াও, ও পড়াবে। তারপরে এর চেয়ে কম সবল একটা শিক্ষার্থীকে নিয়ে আসেন, মানে বেস্ট শিক্ষার্থীকে নিয়ে আসেন, বেটার শিক্ষার্থীকে নিয়ে আসেন, গুড শিক্ষার্থী নিয়ে এসে, তারপর পুয়ার শিক্ষার্থীকে আপনি নিয়ে আসেন সামনে। তাহলে এইভাবে আপনি মাঝে মাঝে বাচ্চাদেরকে সামনে আনবেন, মাঝে মাঝে বাচ্চাদেরকে বোর্ডে আনাবেন। তো এইভাবে মূলত আপনি কাজ করাবেন তাদেরকে দিয়ে। আপনার ওই ছোট বাচ্চার যে স্ট্যামিনা, যে এনার্জি, আপনার আমার সেই এনার্জি নেই। আমরা 2 ঘন্টা কথা বললেই আমরা হাঁপাই যাই। আর এই শিক্ষার্থীরা সারাদিন ক্লাস করার পর বিকেল বেলা বাসায় গিয়ে দৌড়াদৌড়ি, লাফালাফি, ঝাপাঝাপি করে, তো ওদের এনার্জি আছে। তো মূল বিষয়টা হচ্ছে আপনারা ওদের এনার্জিকে কাজে লাগাবেন। আপনি খুব জীবন ছেড়ে দিলেন যে যাই স্যার আমার জীবন শেষে একবার ক্লাস নিতে নিতে ক্লান্ত, আপনার ক্লান্ততে কোনো কিছু যায় আসে না। আপনি শিক্ষার্থীকে কাজে লাগাবেন। আপনার শিক্ষার্থী যেন 1 মিনিটও বসে না থাকে, সেভাবে 1 মিনিটও তাদের নষ্ট না হয়। আপনি বসে দেখেন, কোনো কিছু যায় আসে না। বা ক্লাস আপনার 5 মিনিট আগে ক্লাস শেষ হয়েছে, আপনি রিভিউ ক্লাস নেন। আপনার 5 মিনিট আগে ক্লাস আপনার শিক্ষণ ফল অর্জন হয়ে গেছে, আপনি তাহলে বাচ্চাকে আরেকটা লেখা নেন। আপনার শিক্ষার্থী যেন 1 মিনিটও বসে না থাকে বা 1 মিনিটও নষ্ট না হয়। আপনি বসে থাকবেন, আপনি রিল্যাক্স মোডে ক্লাস নেবেন, কিন্তু শিক্ষার্থীর যেন শিক্ষণ ফল অর্জন হয় এবং কোনোভাবেই যেন শিক্ষার্থীর 1টা মিনিট নষ্ট না হয়। কোন শিক্ষার্থীর যদি আপনি ক্লাস নেওয়ার কারণে 1 মিনিট নষ্ট হয়, আপনাকে এটার জন্য জবাবদিহিতা করতে হবে। দুনিয়াতে না হলে কি আমাদের মাঠে ওই শিক্ষার্থী আপনাকে ধরবে যে ম্যাডাম আপনি ক্লাসে বসেছিলেন, আপনি ক্লাসে 1 মিনিট মোবাইল চাচ্ছেন বা ক্লাসে 1 মিনিট কথা বলছেন, ওই সময় আমি দুষ্টামি করছি, ওই সময় আমি অন্য কাজ করতে হতাম, আমি অনেক কিছু করতে হতাম। তো মূল বিষয়টা হলো শিক্ষার্থীর কোনোভাবে সময় নষ্ট করা যাবে না। আপনার শরীর ক্লান্ত, আপনার মাথা ব্যথা, কিচ্ছু যায় আসে না, আজকে শরীরটা ভালো লাগছে না, কারণ এটা মানুষের শরীর, এটা মেশিন না, সে ভালো লাগছে না। তাহলে আপনি কি করবেন? ক্লাসে বসে যে তোমার আমার শরীরটা বলবে ওদেরকে আমার শরীরটা আজকে ভালো না, কেউ ডিস্টার্ব করবে না এবং কেউ কোনো ধরনের দুষ্টামি করবে না, আমি যে কাজগুলো দেবো সুন্দর করে করতে হবে। আমরা আজকে বেশি করবো না, আমরা মাত্র 2 লাইন করবো, এই 2 লাইন আমি বলবো, একবার বলবো, তোমরা সবাই বুঝবা এবং আমার পরে পরে তোমাদেরকে বলতে হবে। আরো আপনি বলতে পারেন যে আপনার বলার সমস্যা, সেটা আমি বলতে পারি যে দেখি তোমরা কি কেউ ঠসা আছে ক্লাসে, কে কে ঠসা হাত তোলো। তাহলে আমরা তো কেউ ঠসা না, তাহলে দেখি আমি আস্তে বলবো, তোমরা কে কি শুনতে পারো। আমি খুব আস্তে আস্তে বলবো, আমি যা বলবো তোমাদেরকে তাই বলতে হবে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এইভাবে আস্তে আস্তে যখন আপনি বলবেন, বাচ্চারা খুব অ্যাটেনটিভ হয়ে যাবে। তো মূল বিষয়টা হলো আপনাকে কিছু শিক্ষার্থীকে যেমন কাজ দিতে হবে, তেমনই কিছু আপনাকে নিত্য নতুন কৌশল অবলম্বন করতে হবে। আমরা সেটা পাবো ইনশাআল্লাহ। তো এই যে এরপর যে আমরা বাচ্চাদেরকে দলীয় কাজ দেবো এবং যুগল কাজ দেবো, তারপর হচ্ছে যে আপনাকে কিছু নিত্য নতুন কৌশল অবলম্বন করে আবার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এক্ষেত্রে। এবং তারপরে যে কাজ শেষে আপনাকে উপস্থাপন করাতে হবে। তারপরে আপনার মূল্যায়নের যে বিষয়গুলো আসি, আপনি শিক্ষার্থীকে মৌখিক মূল্যায়ন করবেন। মৌখিক মূল্যায়ন তাৎক্ষণিক শিখন যাচাইয়ের কার্যকর উপায়। আপনি যে বিষয়টা পড়ালেন সেটা মৌখিকভাবে মূল্যায়ন করবেন। কৌশল: প্রথমে সকলকে উদ্দেশ্য করে প্রশ্ন করবেন, পরে নির্দিষ্ট শিক্ষার্থী নির্বাচন করবেন, সহজ থেকে কঠিন প্রশ্ন করবেন। তারপর লিখিত মূল্যায়ন। লিখিত মূল্যায়নের ক্ষেত্রে প্রথমে একবার দেখে দেখে লিখতে দিবেন, একবার না দেখে লিখতে দিবেন, তারপরে সে নিজে যাচাই করবে বই দেখে, তারপর সহপাঠীকে দিয়ে যাচাই করবে, তারপরে শ্রেণী শিক্ষক কর্তৃক চূড়ান্ত যাচাই হবে। এই জায়গায় একটা বিষয় বলে রাখি, একজন লেখায় যে কোর্সে আমরা এটাকে বলি, আপনি একটা শিক্ষার্থীকে লেখা দিলেন, সে লেখার পরে একবার দেখে লিখবে, একবার না দেখে লিখবে। যে পড়াটা আপনি পড়াবেন সেটা একবার দেখে লিখবে, একবার না দেখে লিখবে। তারপরে সে চাইলে সে নিজে বই দেখে যাচাই করবে যে তার কোন জায়গায় ভুল আছে। বা অথবা আপনি করতে পারেন মাঝে মাঝে নিজেকে যাচাই করতে দেবেন, মাঝে মাঝে একজনের সাথে আরেকজনকে দিয়ে
ক্রস চেক করাবেন আপনি, এবং যদি সে 10টা ভুল পাবে ওর খাতায় কয়টা টি লিখে দেবে, 2t 1t 3t, তাহলে 3 টাইমস তাকে বাসায় লিখতে হবে ওই লেখাটা, বা 2t মানে 2 টাইমস লিখতে হবে। এভাবে আমরা লিখিত মূল্যায়নটা করবো ইনশাআল্লাহ। তারপর চিন্তামূলক ও সৃজনশীল প্রশ্নে উৎসাহ প্রদান করা, শিক্ষার্থীকে চিন্তাশীল ও সমস্যার সমাধানকারী হিসাবে গড়ে তুলতে হবে। আমরা অনেকেই আছি যদি একটা সমস্যার মধ্যে পড়ে যাই তখন আমাদের ভিতরে সুইসাইড টেন্ডেন্সি চলে আসে, আমরা হাউতায় চলে যাই যে কি করব কি না করব, অনেকে স্টপ করে ফেলে। এখানে স্ট্রেস নেওয়া শিখাইতে হবে। জীবনটা কোনো পুষ্পসজ্জা নয়, এটা কণ্টকময়। এটাকে আমাদের শিক্ষার্থীকে ছোট থেকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলতে হবে। তাদেরকে প্রশ্ন করে চিন্তায় ফেলে ধাঁধায় ফেলে তাদেরকে চিন্তাশীল করে গড়ে তুলতে হবে, সমস্যা দিতে হবে, দিয়ে ওদেরকে সমাধান করতে বলতে হবে। এমনকি আমরা যারা অভিভাবক আছি তারাও আমরা আমাদের সন্তানদেরকে চিন্তাশীল করে গড়ে তুলবো। আমরা তাদেরকে সমস্যার সমাধান করে হিসাবে গড়ে তুলবো, সমস্যাটাকে অ্যারাইজ করে তাদেরকে বলতে হবে এই সমস্যা এখন এটা কিভাবে সমাধান করে তুমি বলতো, একটু চিন্তা ভাবনা করবো কিভাবে সমাধান করা যায়। তো আপনি শিক্ষক আপনি বলতে পারেন যে বলতো ঢাকা শহরে কিভাবে ট্রাফিক জ্যামকে কমানো যায়, এই বিষয়টা নিয়ে তুমি চিন্তা করে আমাদেরকে আগামীকাল তুমি আমাকে জানাই হতো। বা এই যে পরিবেশ দূষণটা কিভাবে বন্ধ করা যায় এটা তোমরা একটু চিন্তা করে আমাকে জানাই হতো। বা এই যে ভূমিকম্প হয়, কেন ভূমিকম্প হয় এটা একটু চিন্তা করে আমাকে জানাই হতো। তারপরে যে মানুষ যে দুর্নীতি করে, কেন দুর্নীতি করে একটু চিন্তা করে আমাকে জানাই হতো। এই যে শিক্ষার্থীর মাঝে চিন্তা শক্তি বাড়াতে হবে, পাওয়ার অফ থিঙ্কিং। যার থিঙ্কিং পাওয়ার যত শক্তিশালী সে বিশ্বকে তত দ্রুত জয় করে, এবং সে দুনিয়া শুধু না, সে যার চিন্তা শক্তি যত বেশি সে দুনিয়া না শুধু আখিরাতেও সে সফলতা অর্জন করে। এই জন্য চিন্তাশীল হতে হবে। যাদের ভিতরে চিন্তা আছে তাদের ভিতরে মরণের কথা আসে, যাদের ভিতরে চিন্তা আছে চিন্তা শক্তি যাদের ভালো তাদেরকে তাদের সবসময় কিয়ামতের কথা স্মরণ হয়। এই জন্য আমাদেরকে চিন্তাশীল হতে হবে, আমাদেরকে সমস্যার সমাধানকারী হতে হবে, আর সমাধানকারী হয়ে আমাদের শিক্ষার্থীকে গড়ে তুলতে হবে। তারপর প্রশ্নের ধরন, জ্ঞানমূলক কিছু প্রশ্ন করাতে হবে, তারপর অনুধাবনমূলক কিছু প্রশ্ন করাতে হবে, প্রয়োগমূলক কিছু প্রশ্ন করাতে হবে। জ্ঞানমূলক মূলত কি, কে, কখন, এই দ্বারা এই প্রশ্নগুলো দ্বারা জ্ঞানমূলক প্রশ্ন করা হয়। অনুধাবনমূলক যেগুলো সেগুলো কেন, কিভাবে, এবং প্রয়োগমূলক বাস্তবে কিভাবে ব্যবহার করবে এই বিষয়গুলো। এবং শিক্ষণফল অর্জন পাঠদানের চূড়ান্ত লক্ষ্য। করণীয় মূলত সময় ব্যবস্থাপনা করতে হবে, আদর্শ পাঠদানের যে 5টা ধাপ আছে এটা সম্পন্ন করতে হবে, প্রয়োজন হলে কৌশল পরিবর্তন করতে হবে। এক কৌশলে যে আপনি সারা বছর ক্লাস নেবেন এটা না, একজন শিক্ষককে নিত্য নতুন কৌশল অবশ্যই অবলম্বন করতে হবে। নিত্য নতুন কৌশল ব্যতীত কোনোভাবেই একটা আদর্শ পাঠদান করা সম্ভব না। একজন দক্ষ শিক্ষক পাঠ পরিকল্পনা, আবেগ, শৃঙ্খলা ও মূল্যায়নের সমন্বয়ের মাধ্যমে যে কোনো পাঠকে সফল করে তুলতে পারেন। বিশেষ দ্রষ্টব্য, যথাযথ পূর্ব প্রস্তুতি, পাঠ পরিকল্পনা ও শিক্ষকীয় আন্তরিকতা ছাড়া শিক্ষণ ফল অর্জন করা সম্ভব না। আপনি একজন শিক্ষক যখন ক্লাসে যাবেন তাহলে তার মাথায় অবশ্যই রাখতে হবে আমি যে কোনো মূল্যে যে কোনো ভাবেই হোক আমার শিক্ষণ ফল অর্জন না করে আমি ক্লাস থেকে বের হব না। আমি আজকে ক্লাসে ঢুকেছি, আমার পাঠ পরিকল্পনা ছিল আমি শিক্ষার্থীকে 2 লাইন পড়াবো, ওই 2 লাইন পড়াবো, ওরা বলতে পড়তে ও লিখতে পারবে, এটা অর্জন করে আপনি ক্লাসে বের হবেন। হ্যাঁ, আপনি 3 লাইনের মানসিকতা নিয়ে ঢুকেছেন ক্লাসে, 3 লাইন হলো না, 2 লাইন হলো, আলহামদুলিল্লাহ। 100% যে সবকিছু হতে হবে না হলে জীবন চলে যাবে এমন কিছু না, বছর তো বছর আরো আছে। 100% যে শিক্ষণ ফল অর্জন করতে হবে এমনটাও না। কোন শিক্ষার্থীর 100% হবে, কোন শিক্ষার্থীর 90% হবে, কোন শিক্ষার্থীর 80% হবে, ইভেন অনেক শিক্ষার্থীর 70% হবে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে 70% হলেও আমি শিক্ষণ ফল অর্জন করেই বের হবো। আমি গিয়ে ক্লাসে গিয়ে বলবো না এই তোমার বাড়ির কাজ এটা লিখে নিয়ে এসে পড়ে আসো, এরকম কোনো কাজ দেয়া যাবে না 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 না। আপনাকে শিক্ষণ ফল অর্জন করতেই হবে। আমাদের যে শিক্ষক যারা আছেন যাদেরকে আমরা এই 60 মিনিটের ক্লাসে 5 ধাপে আপনাকে ক্লাসটা শেষ করতে হবে। এখানে প্রথম ধাপ হলো আবেগ সৃষ্টি করানো, বা আপনি কুশল বিনিময় করাবেন, আবেগ সৃষ্টি করবেন, পাঠকে জীবনের সাথে সংশ্লিষ্ট করাবেন, পাঠের ক্ষেত্রগুলো ব্যক্ত করাবেন এবং পাঠের শিরোনাম আপনি বলবেন বা বোর্ডে লিখবেন। তারপর হলো অবজারভেশন শট, বাড়ির কাজ যেগুলো আছে সেগুলো আপনি শিক্ষার্থীর সহযোগিতায় শিক্ষার্থীর বাড়ির কাজগুলো ক্রস চেক করাবেন। দেখা গেলো বাড়িতে লিখতে দিয়েছে, আপনি এসে 10 মিনিটের মধ্যে আপনি বাসায় এই কাজগুলো 30টা শিক্ষার্থী বা 24টা শিক্ষার্থী বা 20টা শিক্ষার্থী জয়জনের ক্লাসে থাক না কেন আপনাকে মাত্র 10 মিনিটের মধ্যে সব বাচ্চার খাতা চেক করতে হবে। এই জন্য আপনি অন্য শিক্ষার্থী সহযোগিতা করতে পারেন। বাসা থেকে সব শিক্ষার্থী লিখে নিয়ে আসছে, আপনি বলতে পারেন যে ক্রস চেক একজনের খাতা আরেকজনের কাছে দাও, দিয়ে তোমার চেক কর কোথায় কি ভুল আছে না আছে।
ওরা একবার চেক করবে, বাকিটা আপনি চেক করে একটা সিগনেচার দিয়ে যাবেন। তো অবশ্যই বাচ্চা যদি হোমওয়ার্ক নিয়ে আসে, আপনি যদি টিক চিহ্ন না দেন, এই শিক্ষার্থীটা আগ্রহ হারিয়ে ফেলে, পরের দিন আর হোমওয়ার্ক সে আনবে না। এই জন্য হোমওয়ার্কটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, আপনি অবশ্যই সেটা দেখবেন। এবং আবার এটাও আপনাকে নজরদারি করে রাখতে হবে, আবার ভুল লেখার উপর যদি আপনি টিক চিহ্ন দেন, তাহলে বাসায় যদি আব্বু আম্মু বলে যে তুমি এটা ভুল লিখছো, বলবে যে না আমার ম্যাডাম টিক চিহ্ন দিছে, ইটস রাইট। এজন্য অবশ্য কোনো ভুল লেখার উপর টিক চিহ্ন যেমন দেওয়া যাবে না, এই জন্য আপনি শিক্ষার্থীদেরকে দিয়ে ক্রস চেক করাবেন। এই জন্য বাড়ির যে কাজটা আছে সাধারণত ভুল কমই থাকে, তো আপনারা একটু একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা তাহলে এই যে পর্যবেক্ষণ, যেটা আমাদের সেকেন্ড ধাপ আপনার ক্লাসে, 10 মিনিট আপনি 5 মিনিট আবেগ সৃষ্টি করবেন, 10 মিনিটে আপনি পর্যবেক্ষণ করবেন, বাড়ির কাজগুলো পর্যবেক্ষণ করবেন, তারপরে আপনি 15 মিনিটে আপনি যোগান দিবেন, মানে আপনি যা পড়াবেন এটা ইনপুট দিবেন, সেটা হলো আই ডু, উই ডু এবং ইউ ডু। এই যেটা আমি এর আগে আমরা বললাম যে কিভাবে পাঠদান করাবেন, বিস্তারিত আমি বলেছি, এটা একটা ফরম্যাটের মধ্যে দেখানো হয়েছে। তারপর হচ্ছে শিখন ফল অর্জন, আপনাকে সব মানে যে কোনো ভাবেই হোক না কেন আপনাকে শিখন ফল অর্জন করতে হবে। শিক্ষার্থীরা না দেখে লিখতে পারবে ও বলতে পারার যোগ্যতা অর্জন করবে। তারপরে পঞ্চম ধাপ, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ। এই ধাপে শিক্ষককে অবশ্যই অবশ্যই ক্লাসের শেষের 10 মিনিট রাখতেই হবে বা 15 মিনিট রাখতেই হবে। এই 15 মিনিটে বা এই 10 মিনিটে, না হলে 5 মিনিট, না হলে 3 মিনিট, না হলে 2 মিনিট রাখতে হবে। এই 2 মিনিটে আজকে ধরলাম আমার পড়া হচ্ছে 20 পৃষ্ঠায় আছে, তাহলে এই 1 পৃষ্ঠা থেকে আমরা একটু বের করে ধরবো যে আপনি তুমি বলো তো, তুমি বলো তো, তুমি বলো তো, এভাবে আমরা দুর্বল শিক্ষার্থীকে আগে ধরবো। ধরে নিলাম যে আজকে আমাদের পড়া 20 পৃষ্ঠা আছে, আজকে 5 তারিখ, তাহলে আমি বইয়ের 5 পৃষ্ঠাটা বের করবো। 5 পৃষ্ঠাটা বের করে আমি শিক্ষার্থীকে ধরবো, সবচেয়ে ক্লাসের যে দুর্বল শিক্ষার্থী আছে তাকে আগে ধরবো রিভিশন করার ক্ষেত্রে। যে তুমি বলো তো, ও পারবে না ও দাঁড়াবে, আরেকজনকে ধরো তো, ও পারবে না ও দাঁড়াবে, আরেকজনকে ধরবেন তো, পারবে না ও দাঁড়াবে। তারপর একটু সবল শিক্ষার্থীকে ধরবেন, সে যখন পারবে ওই পড়াটা সবাইকে দিয়ে বলাবেন, ওই প্রশ্নটা বারবার সবাইকে দিয়ে আপনি বলাবেন, এর সবার জন্য হয়ে যায়। তার মানে আপনি একটা কৌশল অবলম্বন করতে পারেন, যে 5 তারিখ মানে 5 পৃষ্ঠা থেকে পড়া ধরবেন, 6 তারিখ মানে 6 পৃষ্ঠা থেকে পড়া ধরবেন, 7 তারিখ মানে 7 পৃষ্ঠা থেকে পড়া ধরবেন, বা মাঝে মাঝে আপনি এলোমেলো করে ধরবেন। তাহলে তার মানে আপনি পিছনে যা পড়িয়েছেন এটা ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে অবশ্যই অবশ্যই রিভিশন ক্লাসটা করাতেই হবে। আপনি যেমন পাঠদানটা যেমন ইম্পর্টেন্ট, এবং আরেকটা সপ্তাহে 5টা ধাপে ইম্পর্টেন্ট, আপনাকে 5টা ধাপই অনুসরণ করতে হবে, একটা ধাপও বাদ দেওয়া যাবে না। সময়ের কম বেশি হতে পারে, আপনি আবেগ সৃষ্টি 1 মিনিটও করাতে পারেন, 2 মিনিটও করাতে পারেন, বাড়ির কাজগুলো আপনি 3 মিনিটও করতে পারেন। ইনপুটটা আপনার একটু সময় বেশি লাগতে পারে, এখানে 15 মিনিটের জায়গায় আপনার 20 মিনিট লাগতে পারে, 25 মিনিট লাগতে পারে, সমস্যা নেই। তারপর হচ্ছে শিখন ফল অর্জন, আপনি দেখে লিখতে দিবেন, না দেখে লিখতে দিবেন, এখানে হয়তো সময় একটু কম লাগাবেন, 15 মিনিট লাগবে না, এখানে হয়তো 10 মিনিটে হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি যে আপনার সংশোধিত পাঠ যেটা রিভিশন, যেটা এখানে 15 মিনিটের জায়গায় আপনি সেটাকে 2, 4, 5 মিনিটে করতে পারেন। এখন আরেকটা বিষয় যেটা আমরা আছি, এটা হয়তো খুব ভালো দেখা যাচ্ছে না, শিক্ষক ডায়েরি বা শিক্ষক পাঠদান নির্দেশিকা। শিক্ষককে যদি পাঠদানের কৌশলগুলো আমরা এখানে 15টা কৌশল অবলম্বন করেছি। প্রথম হলো S1, S2, S3, S4, S5, এই 5টা হচ্ছে মূলত ওই যে ক্লাস নেওয়ার যে 5টা ধাপ, সেই 5টা ধাপের কথা বলা হলো। তারপর গ্রুপ ওয়ার্ক করাবেন, পেয়ার ওয়ার্ক করাবেন, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক করাবেন, কোয়াস করে পড়াবেন, থাম টুইস্টার করাবেন, কোশ্চেন আনসার করাবেন, কুইজ ধরবেন, সেটাকে পড়তে দিবেন এবং লিখতে দিবেন, আবৃত্তি করাবেন, রিভার্স করবেন মানে উল্টো দিক থেকে ধরবেন। তারপর হচ্ছে ইএম মেথড ব্যবহার করবেন, বুস্ট মেথড ব্যবহার করবেন, পাওয়ার অফ থিংকিং মেথড ব্যবহার করবেন, নলেজ আন্ডারস্ট্যান্ডিং এন্ড অ্যাপ্লাইং মেথড ব্যবহার করবেন, যেটাকে আমি বললাম যে জ্ঞান অনুধাবন এবং প্রয়োগগুলোকে এই ব্যবহারটা করবেন, এবং কিউরিওসিটি মেথড ব্যবহার করবেন। তার মধ্যে ভিতরে আগে আগ্রহ সৃষ্টি করে দেবেন, তারপরে বিষয়টা পড়ানোর জন্য শেখার জন্য খুব অতি উৎসাহী হয়ে যায়, অতি আগ্রহী হয়ে যায় যে আমি এই বিষয়টা শিখবো। এইভাবে আমরা পড়াবো ইনশাআল্লাহ। এবং এগুলো হচ্ছে আমাদের শিখন ফল অর্জনের পাঠের শিখন ফল অর্জনের জন্য আমরা এই বিষয়গুলোকে অবলম্বন করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের একটা আদর্শ এবং কাঙ্ক্ষিত পাঠদান করাতে পারবো ইনশাআল্লাহ। আমরা এই সকল শিক্ষককে বিনীত অনুরোধ করব আদর্শ পাঠদান করার জন্য। এই ধাপগুলো যদি কোনো শিক্ষক ফলো করেন, তাহলে তিনি একদিন শিক্ষার্থীর কাছে হয়ে যাবেন রিয়েল হিরো। একজন শিক্ষক মানে একজন কলাকার যদি এই ধাপগুলো ফলো করেন, তারপরে তিনি উড়িয়ে যাবেন একজন আদর্শ এবং সবার প্রিয় শিক্ষক। যারা প্রিয় শিক্ষক হতে চান তাদের জন্য ক্লাসে 5 ধাপ অবলম্বন করে এই যে এখানে 15টা মেথড আছে, এই যে পাঠদান কৌশল আছে, এই 15টা পাঠদান কৌশল অবলম্বন করলে
যে কোনো শিক্ষকই হয়ে যাবেন একজন আদর্শ শিক্ষক। আমি আল্লাহর কাছে দোয়া করি সিন্ডিকেটের মাদ্রাসার সকল শিক্ষক আদর্শ শিক্ষক হয়ে যান এবং সকল শিক্ষার্থীও আদর্শ শিক্ষার্থী হয়ে যান, এই আশাবাদ ব্যক্ত করে একটি আদর্শ পাঠদানের কৌশল বা একটি আদর্শ পাঠদান কিভাবে করা হয় এই প্রশিক্ষণ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।